2008 সালের যে নির্বাচনটা, তখন তো আমাদের বয়স আমরা কম তারুণ্য, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে ওই নির্বাচনটা হয়তো মানে মানুষ আসলে একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে এবং মানুষ ভোট প্রশ্ন তুলেছিল, কিন্তু আসলে ওইভাবে প্রমাণ করা যায়নি। প্রশ্ন তুলেছিল কিন্তু মানুষ আসলে ভোট দিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে 13 সালে যে শাপলা চত্বরের ঘটনা, হ্যাঁ, এটা আসলে এই দেশ থেকে ইসলামকে পুরোপুরি মুছে দেওয়া এবং আলেম ওলামাদের অবস্থানটাকে নষ্ট করে দেওয়া। 13 সালেই কিন্তু আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মবক্রেসিকে কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল এবং গণজাগরণ মঞ্চ তৈরি করে। আমি ওই কথাটাই আপনাকে বলতে চাচ্ছিলাম যে শাপলা চত্বর আসলো এর আগেই কিন্তু গণজাগরণ মঞ্চ, এবং এই মঞ্চের মাধ্যমে এই যে মবতন্ত্র যেটা বললেন, এই মবতন্ত্রের সৃষ্টিটা হলো কিভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারকে পর্যন্ত একদম ভায়োলেট করা হলো। এইটাই কিন্তু পুরো যে ফ্যাসিজমটা এই দীর্ঘদিন যাবত যে স্টে করছে, এইটাই কিন্তু প্রাথমিক ইয়াটা ছিল, স্টার্টিংটা ছিল। ভাই বিশ্বাস করেন, এই 14 সালের নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, মানুষ, প্রত্যেকটা মানুষ একটা ভীতিকর পরিস্থিতি ছিল। এই ভীতিকর পরিস্থিতির মধ্যেও অনেক মানুষ এটা ছিল, প্রতিবাদ ছিল, তার নীরব প্রতিবাদ। অনেক মানুষ আছে না যে হঠাৎ করে আমাকে একজন অসম্মান করতেছে, কিন্তু আমি তার চেয়ে সম্মানিত বা আমি সমাজে সম্মানিত ব্যক্তি, আমি তখন নীরব হয়ে যাই। নীরব হয়ে ওই আমার যে অপমান করতেছে এটাকে আমি উপভোগ করি। মানে নীরবতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার। হ্যাঁ, বড় চিৎকার। তো সেই জায়গা থেকে এটাকে প্রতিবাদও বলতে পারেন যে নীরবতাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিবাদ। সেই জায়গা থেকে মানুষ কিন্তু আসলে ভোটটাকে অ্যাভয়েড করেছে। আওয়ামী লীগ যতগুলা ভোটের মানে আয়োজন করেছে, প্রত্যেকটাই তো আপনার হচ্ছে নিরঙ্কুশ ভাবে একটা অপদার্থ, মানে এই নির্বাচনের আসলে কোনো মানে স্ট্যান্ড নাই। এই যে ফেসিবাদটা, হাসান আল মামুন আরেকটি জিনিস, এই বিভিন্ন সমিতির নির্বাচনও কিন্তু একই পথে গেছে। হ্যাঁ, একই পথে। আমি এটাই আপনাকে বলতে যাচ্ছি যে দেখেন, প্রথমে নির্বাচনগুলোকে কলুষিত করলো, মানুষকে ভোট দিতে দেয় না, এবং সে যাকে মানে ইলেক্টেড করছে, সিলেকশন করছে, মানে বিষয়টা হলো এরকম যে ভোটার তালিকায় আপনার ভোটের ক্রমিক নং হচ্ছে এত, আবার ব্যালট পেপারে আপনার ওইখানেও 1 নাম্বার, ব্যালট পেপারেও 1 নাম্বার, আপনাকে বলে দেওয়া হয়েছে আপনি কোথায় ভোট দিবেন, এটা কিন্তু আমি জানবো। মানে ওই যে পরবর্তী সময় যে নিচের লেভেলে যে ইলেকশন গুলো হয়েছে, সাংবাদিক সমিতি বলেন আর ওই আপনার মৎস্যজীবী সমিতি বলেন আর যাই বলেন, হ্যাঁ, পুলিশ অ্যাসোসিয়েশন বলেন, সবকিছুতে। তার মানে এই যে ফেসিজমটা, রাষ্ট্রের একটা রাষ্ট্র যখন, রাষ্ট্র হলো একটা গাছ, ডালপালাগুলো হচ্ছে রাষ্ট্রের অর্গাজম। সে কি করেছে, প্রথমে সে গাছটাকে দখল করেছে, রাষ্ট্রটাকে দখল করেছে এই যে ভোটাধিকার হরণের মাধ্যমে। পরবর্তী সময়ে এই রাষ্ট্রের দখলটাকে সে গাছের ডালপালা পর্যন্ত বিস্তৃত করেছে। এইটাই হচ্ছে ফেসিজম, যে আপনি অল সেক্টরকে গ্রাস করা। ফেসিজমটা হচ্ছে এটা, যে কোনো সেক্টর বাকি নাই যেখানে আপনি রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম ফুটপাতের দোকানদার, তাকে আওয়ামী লীগ করতে হবে, এবং আওয়ামী লীগ করলেই শুধুমাত্র সে নাগরিকত্ব বা সে যে ব্যবসা বাণিজ্য করতেছে, এটা সুবিধাটা শুধুমাত্র এটাই পাবে, সে আওয়ামী লীগ করতে হবে এবং তার কথা মতো চলতে হবে। এইভাবে আসলে কথায় বলতেন, এত মানুষকে আমি খাওয়াচ্ছি, আমি এটা করছি, আমি মোবাইল ফোন দিয়েছি, মানে সবকিছুই তিনি করেছেন, এর আগে কেউ করতে পারেনি বা ব্যর্থ হয়েছে। তো যে মানে সবাইকে এটা কি মনে করিয়ে দেয়া? হ্যাঁ, এইটা আসলে আমি আপনার কথাতে পুরোপুরি একমত। শেখ হাসিনার আসলে পতনের জন্য উনি নিজেই দায়ী। এই যে 24 যে বিপ্লব হলো, এই ইতিহাসটাও মানুষের জানা দরকার। শেখ হাসিনার সাথে আমার হচ্ছে এনএসআই এর কার্যালয়ে আমাকে উঠায় নিয়ে গেছিল হেড অফিসে। তখন ওইখানে এনএসআই তখনকার ডিজি প্রাইম মিনিস্টারের সাথে কনফারেন্সে কথা বললেন, এবং আমরা কি চাই, 18 কোটা আন্দোলনে আমরা কি চাই সেটা জানতে চাইলেন। তখন আমি সেখানে বললাম যে এটা কোটাটাকে রিফর্ম করে দেন, আপনি বাতিল বলেছেন সংসদে, এটা কোনো ম্যাটার না, যেহেতু রাষ্ট্রের প্রয়োজনে আপনি এটা সংশোধন করতে পারবেন, আপনি এটা মীমাংসা করে দেন, যারা যারা আছে এটাকে কমিয়ে একটা অংশ রেখে তারপর এটা রিফর্ম করে দেন। তখন কিন্তু উনি আমাকে প্রথমে বলছে যে ঠিক আছে আমরা এটা আলোচনা করব, দেখে কি করে। শেখ হাসিনা নিচে, আমি কনফারেন্সে ছিলাম। তো পরবর্তী সময় সেটি তিনি করেন নাই। এই যে উনি মানে শেখ হাসিনার তার যে পতনটা, তখন যদি কোটাটা সংস্কার হতো 18 সালে, তাহলে 24 আন্দোলন হতো না। তার মানে এটা আল্লাহ মেকানিজম করে তাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। এবং তার সবচেয়ে বড় যে কথাটা বললেন যে আমি তো আমার বাবা, আমি, এর ভিতরে আর কিচ্ছু নেই। মানে 71 পরবর্তী এই যে আপনার একদম সর্বশেষ 24
বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার বাহিরে আর কেউ নাই বাংলাদেশে। না। এবং না, জিয়াউর রহমান, এই খালেদা জিয়া বা আরো যারা মাওলানা ভাসানী আরো যারা নেতৃত্বে ছিলেন, এই মানুষগুলাকে এত বাজেভাবে উনি টেস্ট করতেন, খুব মানে ন্যারো মাইন্ডের। সেই খালেদা জিয়াকে এমনও বলেছেন উনি যে খালেদা জিয়া মদ পান করেন। আর কি কি চিকিৎসা দরকার। ফ্যাসিজমের এটি কিন্তু একটা পদ্ধতি যে মানুষের চরিত্র হনন করা। হ্যাঁ, চরিত্র হনন ইনফ্যাক্ট করা। আপনারা যারা 18 থেকে আন্দোলনের মাঠে ছিলেন, কোটা বিরোধী আন্দোলন বা আমাদের চরিত্র নিরাপদ হননের সড়ক চেষ্টা করা আন্দোলন, হয়েছে। আপনাদেরকে তো নানান ভাবে চরিত্র হ্যাঁ। হনন করা হয়েছে। ইনফ্যাক্ট আপনাকেও পার্সোনালি হ্যারাস হ্যাঁ, করা হয়েছে। আমাকেও করছে এবং আমার মামলাটার পরে আপনার মামুনুল হককেও মামলা দিল। মানে একটা বিষয় হচ্ছে কি, একটা মানুষজন সাইকো হয়ে যায়। শেখ হাসিনা আসলে একটা সাইকো ছিল। সাইকো, ইয়েস। এটা আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। কারণ আপনি একটা বিষয় খেয়াল করেন, আচ্ছা শেখ হাসিনার কোনো আত্মীয় কিংবা শেখ হাসিনার ছেলে কিংবা মেয়েরা কি বিসিএস এ কোটা মানে এই চাকরি দিয়ে কি তারা চাকরি নিবে? পরীক্ষা দিয়ে নিবে না। তাহলে শিক্ষার্থীরা দাবি করতেছে যে এত পার্সেন্ট কোটা তো প্রয়োজন নাই, আপনারা একটু কমিয়ে দেন। উনি কি করলেন? উনি যে কথা বলছেন সেটাই বাস্তবায়ন করতে হবে এবং সেটাই বাংলাদেশের আইন হবে এবং এই দেশের প্রত্যেককে সেটা মানতে হবে। না মানলে তাকে উধাও করে দেওয়া হবে, রাষ্ট্রদ্রোহ। এবং সেই কাজটাই কিন্তু আমাদের উপর করেছে। এই আন্দোলনের পরে, কোটা আন্দোলনের পরে 14টা মামলা খেয়েছি 2018-তে। হ্যাঁ, 18 থেকে শুরু করে এখন পর্যন্ত 14টা মামলা। আপনি জানেন দীর্ঘ 11 মাস জেল কেটে আসলাম এবং আপনারাও এটার অনেক ক্ষেত্রেই আপনারাও ভিকটিম হয়েছেন। তো বিষয়টা হলো কি, তার চরিত্রটার আসলে এটা একটা ভয়ঙ্কর চরিত্র ছিল। একজন আওয়ামী লীগের অনেকেই বলে যে শেখ হাসিনা আসলে বাংলাদেশে এসেছিলেন পিতৃ হত্যার প্রতিশোধ, এবং এই প্রতিশোধটা সর্বশেষ এই যে 2000 মানুষকে গুলি করে হত্যা করলো, 50,000 মানুষকে পঙ্গু করে দিল, অন্ধ করে দিল। তাহলে সে কিন্তু পালাইছে। এখন তার ভিতরে যে একটু অনুশোচনা, এবং আমি চ্যালেঞ্জ করে বলছি আওয়ামী লীগকে চরমভাবে মূল্য দিতে হবে। এদের ভিতরে এরা প্রত্যেকটা মুনাফেক এবং এদের ভিতরে কোনো চরিত্র নাই। জনগণ তো তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং এদের যদি এখন যে স্টেটমেন্ট। আরেকটি জিনিস আপনি মামুন খেয়াল করেছেন কিনা, বাংলাদেশের কোনো মানুষ কিন্তু আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে না, সহানুভূতি দেখাচ্ছে না। তার মানে মানুষ কিন্তু তাদেরকে এক প্রকার প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, আমি যে জিনিসটা বলছিলাম যে এদের ভিতরে কোনো নৈতিকতা নাই, মনুষ্যত্ব নাই, কোনো অনুশোচনা নাই। একজন আওয়ামী লীগের তৃণমূল থেকে শেখ হাসিনা পর্যন্ত একজন আওয়ামী লীগের নেতাকর্মীকে এখন পর্যন্ত আমি বলতে শুনি নাই যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, শিক্ষার্থীদের বুকে এভাবে গুলি চালানো উচিত হয়নি, এভাবে মানুষকে হত্যা করা উচিত হয় নাই, সমাধান করা যেত, বসে টেবিলে বসে সমাধান করা যেত, এভাবে মানুষ হত্যা করাটা উচিত হয় নাই। একজন মানুষকেও আমি শুনি নাই আওয়ামী লীগের এখন পর্যন্ত মুখ দিয়ে এই কথাটা স্বীকার করতে। সুতরাং আওয়ামী লীগের অস্তিত্ব মানে আপনি যাই বলেন, বিলীন মানে টোটালি বিলীন। অন্ততপক্ষে আমরা যতদিন এই বাংলাদেশে, এই প্রজন্ম যতদিন আছে, আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে।